ডাব্লিউবিজেইর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি ছেড়ে তুমি এক্সাম হলে যাওয়া উচিত না। প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা যেগুলি করব সেগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে থাকবে পিওয়াই কিউ। দেখো, পিওয়াই কিউ হয়তো তোমার এক্সামে আসবে না সেম টু সেম কোশ্চেন, বাট প্রিভিয়াস এর কোশ্চেনে যে তোমাদের কনসেপ্টটা এসছে সেই কনসেপ্টের উপর বেস করে ডিফারেন্ট কোশ্চেন আসবে। তো প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ দিয়ে দেখবে। তো আজকে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস, আর এটাকে তোমরা অ্যাজ এ ক্র্যাশ কোর্স ইউটিউবে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এখানে এটা ফার্স্ট ক্লাস, নেক্সট ক্লাস থাকবে মোশন, তারপর একটা একটা করে আমরা 11টা কভার করব, তারপর আমরা 12টা কভার করব। আর 11টা সবার আগে আমরা বিশেষভাবে ইম্পর্টেন্ট দিচ্ছি কেন, কারণ এখন তোমরা 12 বোর্ড এক্সাম দিয়েছো, ঠিক আছে। তো 11 এর টপিকগুলি হয়তো কিছুটা তোমরা ভুলে গিয়েছো, তো সেইগুলি তোমরা মনে হবে। আর কোশ্চেনগুলি আমরা একদম স্লো, একদম ইজি ওয়েতে করব। তুমি যদি মনে করো পারো, তাহলে কি করবে, ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করবে, তারপর তোমরা আমার সলিউশনের সাথে মিলে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, এখানে যে ফার্স্ট কোশ্চেন ডাব্লিউবিজেই 2024 এর জন্য ইম্পর্টেন্ট যে ফার্স্ট কোশ্চেন যেটা নিয়েছি সেটা হচ্ছে 2023-এ এখানে কোশ্চেনটা এসছে, 2023-তে এই কোশ্চেনটা এসছে। ঠিক আছে, চলো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি এখানে বলেছে। In an experiment, the length of an object is measured to be 6.50 centimeter. The measured value can be written as 0.0650. Okay. এবার বলেছে the number of significant figure বার করতে বলেছে 0.0650 মিটার। এখানে কতগুলি সিগনিফিকেন্ট ফিগার আছে, ঠিক আছে। তোমরা প্রথমে ভেবে আনসার দাও, তারপর আমার সলিউশনটা দেখো। ফার্স্ট আমরা একটু রুলগুলি দেখব, সিগনিফিকেন্ট ফিগার কিভাবে বার করতে লাগে। দেখো, ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে যতগুলি নন জিরো নাম্বার থাকবে প্রত্যেকটা একটা একটা সিগনিফিকেন্ট ফিগার। যেরকম ধরো আমরা একটা নাম্বার নিলাম যে 1 2 5 6, এখন এটা দিয়ে যদি তোমাকে বলে এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার, একটা দুইটা তিনটা চারটা, নন জিরো, যেখানে কোনো জিরো নেই, তাহলে জিরো বাদে প্রত্যেকটা সংখ্যাই সিগনিফিকেন্ট ফিগার। বাস, এখানে সিগনিফিকেন্ট ফিগার কত, 4। 2 নম্বর রুল যেটা, জিরো যদি নাম্বারের কোন একটা সংখ্যার মাঝখানে আসে সেইগুলিও সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে। লাইক ধরো 1 0 2 0 5 6, ঠিক আছে। যখন জিরোটা সংখ্যার মাঝখানে আসে সেইগুলিও আমার সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে। লাইক এখানে কতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার, 6টা। 3 নম্বর রুল যদি আমরা পড়ি, দেখো এখানে 0 0 3 2 1, রাইট। এখানে সিগনিফিকেন্ট ফিগার কত, সাপোজ ধরো 0 পয়েন্ট দিয়ে দিলাম, এখানে এখানে সিগনিফিকেন্ট ফিগার কত। সবসময় মনে রাখবে যে সংখ্যার সামনে যদি কোনো জিরো থাকে সেগুলি সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হয় না। তাহলে দেখো এই দুইটা জিরো আমার সিগনিফিকেন্ট ফিগার না। তাহলে এখানে কয়টা সিগনিফিকেন্ট ফিগার আছে, 1 2 3, ঠিক আছে। 4 নম্বর রুল খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো, এবার হচ্ছে শেষে যদি জিরো থাকে তাহলে কি হবে, যদি লাস্টে জিরো হয় তাহলে এখানে কি লিখবো। ফার্স্ট 2 3 ডাবল 0, ঠিক আছে। এটা ধরো আমরা 1 নম্বর রুল, 4-এর মধ্যে এক রুল 2 লিখছি, ধরো 2 3 0 0 পয়েন্ট। দেখো এখানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুইটা, ঠিক আছে। আর এখানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 4টা। দেখো যদি পয়েন্ট না থাকে, লাস্টের জিরোগুলি কি হিসেবে কাউন্ট হবে না, সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে না।
কিন্তু পয়েন্টের আগে যদি পয়েন্ট থাকে তাহলে সংখ্যার পিছনে যে জিরো থাকবে সেই জিরোগুলি এজ এ সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট হয়। ঠিক আছে, বুঝতে পারলাম চারটা রুল। আশা করি তোমার সিগনিফিকেন্ট ফিগারগুলি রিভাইজ হয়ে গেল। এবার আমরা কোশ্চেনের সলিউশনে আসি। এখানে কি বলেছে, 0.0650 মধ্যে কতগুলি সিগনিফিকেন্ট ফিগার আছে, রাইট? দেখো এখানে যেহেতু পয়েন্ট আছে তার মানে শেষের জিরোগুলি একটা একটা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হবে। তাহলে এখানে যেহেতু জিরোটা আমার সিগনিফিকেন্ট ফিগার, 5টা সিগনিফিকেন্ট ফিগার, 6ও সিগনিফিকেন্ট ফিগার। এবার কথা হচ্ছে এই দুইটা সিগনিফিকেন্ট ফিগার কি না? না, কারণ সংখ্যার সামনে যদি জিরো থাকে সেগুলি সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হয় না। তাহলে এখানে কয়টা আছে? 3টা সিগনিফিকেন্ট ফিগার আছে। অপশন কি হয়ে যাবে এখানে আনসার? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার এই কোশ্চেনটা এসছে 2017-এ। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, the ratio of the diameter of the sun to the distance between earth and sun। ঠিক আছে, দেখো একটা সান আমরা এখানে নিলাম, এখানে সান তো একটাই আছে, আমরা সানটা এখানে আঁকলাম। ঠিক আছে, বলেছে সানের যে দ্য রেশিও অফ ডায়ামিটার অফ দ্য সান, যে সানের যে ডায়ামিটার ধরলাম আমরা ডি, টু দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ এন্ড সান, টু দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ এন্ড সান। তাহলে এই সান এবং আর্থ আমরা ধরে এই জায়গায় আছে, আর্থ এন্ড সানের মধ্যে ডিস্টেন্স এটা আমরা ধরলাম, এটা হচ্ছে ডায়ামিটার অফ সান, রাইট? এবার আমরা সান এবং আর্থের যে ডিস্টেন্সটা আমরা ধরে নিই ডিএসই, যা বলছে আমরা তাই করলাম। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি দিয়ে দিয়েছে 0.09, মানে ডায়ামিটার আর ডিস্টেন্সের যে রেশিও, মানে তোমাকে দিয়েছে ডি বাই, আমরা ডিস্টেন্সটাকে ডিএসি ধরলাম, ডি বাই ডিএসি তোমাকে কত দিয়েছে? 0.009। ঠিক আছে, এবার বলেছে the approximate diameter of the image of the sun formed by concave spherical mirror, formed by concave image of sun formed by concave spherical mirror of radius of curvature 0.4। দেখো রেডিয়াস কার্ভেচার দিয়ে দিয়েছে, মানে তোমাকে এখানে দিয়ে দিয়েছে যে কনকেভ মিরর দিয়ে যে ইমেজটা ফর্ম হবে তার ডায়ামিটার কত। এই সানটা একটা কনকেভ মিররের মধ্যে পড়লো, ঠিক আছে, তার যে লাইটটা, তো কনকেভ মিরর কি করবে? ইমেজ ক্রিয়েট করবে। ইমেজটা যে হবে সে ইমেজের ডায়ামিটার কত বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে যে মিররটা দিয়েছে, মিররের আবার কার্ভেচার দিয়ে দিয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার আর ইকুয়াল টু দিয়ে দিয়েছে 0.4 মিটার। ঠিক আছে, এবার মিররের রেডিয়াস আর রেডিয়াস অফ কার্ভেচার এন্ড ফোকাল লেংথ এই দুইটার মধ্যে সম্পর্ক কি? যেহেতু রেডিয়াস দিয়ে দিয়েছে আমরা ফোকাল লেংথ বার করতে পারি। ফোকাল লেংথ কত হয়ে যাবে? 0.2 মিটার, রাইট? কারণ আমরা জানি ফোকাল লেংথ হয় রেডিয়াসের হাফ, অর্ধেক হবে ফোকাল লেংথ। যেহেতু আর এখানে 0.4 মিটার, দেন ফোকাল লেংথ হবে 0.2 মিটার। ঠিক আছে, এবার বলেছে এখানে যে ইমেজটা ফর্ম হবে তার ডায়ামিটার কত। দেখো আমরা এই জায়গায় ধরে নিই কি আছে, আর্থের মধ্যে একটা মিরর, রাইট? এবার দেখো লাইটের একটা কনসেপ্ট, লাইটের কনসেপ্ট একটা কি আছে, আমরা কি জানি, যদি একটা লাইট ইনফিনিট থেকে কনকেভ মিররের মধ্যে এসে পড়ে, তাহলে মানে একটা অবজেক্ট যদি কনকেভ মিরর থেকে ইনফিনিটি দূরে থাকে, সেই ইমেজটা কোথায় ফর্ম হবে? সেই ইমেজটা ফর্ম হবে ফোকাসে, এটা আমরা জানি। আবার বলছি, ইনফিনিটিতে যদি কোনো অবজেক্ট থাকে,
তাহলে কনকেভ মিররের মধ্যে যদি লাইট এসে পড়ে বা অবজেক্টের লাইট যদি পড়ে, তার যে ইমেজটা তৈরি হবে এটা কোথায় তৈরি হবে? ফোকাস। এটা আমরা কনকেভ মিররের রুলসে এটা জানি যে ইমেজটা ফোকাল ফোকাস বিন্দুতে তৈরি হবে। ঠিক আছে, ঠিক একইভাবে যেহেতু সান আর্থ থেকে ইনফিনিটি লাইক অনেকটা দূরে আছে, তার জন্য তার যে ইমেজটা ফর্ম হবে কোথায় ফর্ম হবে? যে জায়গায় ফোকাস বিন্দুটা থাকবে। তাহলে এই ডিস্টেন্সটা হবে ফোকাস ডিস্টেন্স, যেটা দিয়ে দিয়েছে তোমাকে 0.2। কারণ এই যে মিরর, এই মিররের রেডিয়াস দিয়েছে 0.4, তাহলে এই মিররের ফোকাল লেন্থ কত হবে? 0.2। ঠিক আছে, এতটুকু বুঝলাম। আমাদের সান কনকেভ মিররের উপর যদি পড়ে, তার যে ইমেজটা ফর্ম হবে সেটা ফোকাস বিন্দুতে হবে। এইবার খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই যে কোশ্চেনটা দুইটা চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেনটা করেছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে মিরর, সেকেন্ড হচ্ছে ইউনিট এন্ড ডাইমেনশন। এখান থেকে দুইটা কনসেপ্ট। দেখো তো এটা তোমরা জানো কিনা, দেখো এই ডিস্টেন্সটা যদি আর হয় এবং এর মান যদি ডি হয়, এই যে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা ধরি, আমরা লিখতে পারবো না থিটা ইকুয়াল টু ডি বাই আর। অনেক সময় আমরা এই জায়গাটার এস ধরে শিখেছি, ঠিক আছে, যে এস ইকুয়াল থিটা, এখানের যে অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু ডি বাই ডিস্টেন্স, রাইট? এটা আমরা লিখতে পারি যে থিটা। আর যদি না মনে থাকে, ভুলে গিয়েছো, তাহলে মনে করো, শিখে নাও যে এই জায়গার যে এখানে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই ডিস্টেন্স ডিভাইডেড বাই এটার যে রেডিয়াস। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে? ডি বাই আর। ঠিক আছে, দেখো এই জায়গা থেকে আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করতে লাগবে। ঠিক আছে, রাইট? দেখো এটা হচ্ছে ইমেজের রেডিয়াস আর ডায়ামিটার। এখানে আমার সানের ডায়ামিটার ডি, আর ইমেজের ডায়ামিটার আমরা ধরে নিয়েছি ডি ড্যাশ, যেটা আমার বার করতে লাগবে যে ডি ড্যাশ কত। ঠিক আছে, এইবার এই বিষয়টা এখানে যদি অ্যাঙ্গেল থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, দেখো তো একটা বিষয়, এই ডিএসি আর এই ডিস্টেন্সটা অনেক দূরবর্তী হওয়ার কারণে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্স অলমোস্ট সেম, অ্যাপ্রক্সিমেটলি দুইটা ইকুয়াল আমরা বলতে পারি, ঠিক না? তো এখানে আমরা দেখো তো এই থিটা ইকুয়াল টু লিখতে পারি কি, এটা মুছে নেই, ঠিক আছে, দেখো এখানে এই জায়গার মধ্যে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু ডি বাই ডিএসি লিখতে পারবো, এই যে ক্লাস 11 এর ইউনিট ডাইমেনশনের যে ফর্মুলা, এটা বাই এই ডিসটেন্সটা ইকুয়াল টু থিটা। আমরা এটা নিচে এটা বাই এই ডিসটেন্সটা ইকুয়াল টু এখানের যে অ্যাঙ্গেলটা হবে থিটা, রাইট? এবার এই জায়গাটা একটু দেখো তো, এটা কি ডি ড্যাশ আর এটা কি এফ, সেম তো না? এই বিষয়টা তো এই এই যে ঘটনাটা ঘটছে এখানে ঘটছে, তাহলে আমরা থিটা ইকুয়াল টু এটাও লিখতে পারি যে ইমেজের রেডিয়াস ডি ড্যাশ ডিভাইডেড বাই এর ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত? এফ। আগের ক্ষেত্রে এটা আসলো ডি বাই ডিএসি, এবার হচ্ছে ডি ড্যাশ বাই এফ, এই ডিসটেন্সটা কত? এফ, রাইট? দেখো এটাও থিটা, এটাও থিটা, দ্যাট মিন আমরা এখন লিখতে পারবো দুইটাকে কম্পেয়ার করলে ডি বাই ডিএসি ইকুয়াল টু ডি ড্যাশ বাই এফ। ঠিক আছে, এই যে ভ্যালুটা ডি বাই ডিএসি রেশিওটা, এটা আমাকে আগে দিয়ে দিয়েছে 0.009, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারবো 0.009 ইকুয়াল টু ডি ড্যাশ বাই এফ এর ভ্যালু আমরা বের করে রেখেছি 0.2। ঠিক আছে, তাহলে এখানে ডি ড্যাশ এর মান কত হলো? 0.009 ইন্টু 0.2, তার মানে
0.00123418, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা লিখতে পারি 1.8 ইন্টু 10⁻³ 1.8 ইন্টু 10⁻³ অপশন ডি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে কোন ইয়ারে? 2017 এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। দেখো এখানে দুইটা কনসেপ্ট তোমার মাথায় রাখতে লাগবে। একটা কনসেপ্ট হচ্ছে যে অ্যাঙ্গেলটা হচ্ছে তার যে পরিধি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু থিটা। আরেকটা এখানে কনসেপ্ট হচ্ছে যে মিররে যদি কনকেভ মিররে যদি অনেক দূর থেকে একটা অবজেক্টের রে লাইট এসে পড়ে, তার যে ইমেজটা ক্রিয়েট হবে সেটা ফোকাসে ক্রিয়েট হবে। এই দুইটা পয়েন্ট এখানে, এই দুইটা কনসেপ্টই ইউজ হয়েছে, বাকিটা তো সম্পূর্ণটা ক্যালকুলেশন, ঠিক আছে। চলো এবার কি বলে যে এখানে দেখো এই কোশ্চেনটা এসছে তোমাদের 2018, ঠিক আছে। 2018-তে কোশ্চেনটা এসছে, দেখো ভালো হবে। প্রথমে ভিডিওটা থামিয়ে নিজে করার চেষ্টা করো, তারপর আমি যেভাবে করলাম বা এটার যে সলিউশনটা বার করলাম তুমি সেটা মিলিয়ে নাও। আর যদি তোমার অসুবিধা হয় নিজে করতে, ইজিলি আমার এক্সপ্লেনেশনটা দেখো, আমি একদম বেসিক থেকে ইজি পর্যন্ত মানে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেইলস আলোচনা করব। তোমরা যদি এরকম হয় যে ফার্স্ট টাইম মানে তোমরা এন্ট্রান্সের জন্য পড়ছো, এই ক্লাসটা দেখছো, সেটার জন্য কোনো অসুবিধা হবে না। এ টু জেড প্রত্যেকটা কনসেপ্ট আমরা ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে যে কোশ্চেনটা বলেছে যে a spherical liquid drop is placed horizontal plane, okay, a small disturbance, একটা লিকুইডকে স্মল ডিস্টার্ব করা হয়েছে, ভলিউম অফ দ্য ড্রপ টু অসকিলেট দ্য টাইম পিরিয়ড, মানে তার যে ড্রপটাকে কি করেছে একটা ডিস্টারবেন্স দিয়েছে, তো ডিস্টারবেন্সের পরে এটা অসকিলেশন হওয়া স্টার্ট হয় এবং অসকিল টাইম অফ যে অসকিলেশনটা, দ্য টাইম পিরিয়ড অফ অসকিলেশন এখানে টি দিয়েছে, অফ দ্য লিকুইড ড্রপ ডিপেন্ড অন রেডিয়াস। দেখো টাইম পিরিয়ড যে টি, এটা বলেছে রেডিয়াসের উপর ডিপেন্ড করে, ডেনসিটির উপর ডিপেন্ড করে এন্ড সারফেস টেনশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা যদি একটা বিষয় সবগুলি বিষয়ের উপর ডিপেন্ড করে, তখন তার থেকে এরকম লিখতে পারি যে টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিয়ে কার কার উপর ডিপেন্ড করে সবগুলোর উপর লিখে দিই। এখানে আর ডেনসিটি ধরলাম, আমরা রো ধরলাম, আর এখানে আছে সারফেস টেনশন এস, ঠিক আছে। এটার উপর আমরা এক্স লিখি, এটা ওয়াই লিখলাম, এটা আমরা জেড লিখে দিলাম, ঠিক আছে। টি এর যে ইকুয়েশন, যে কোনো একটা বিষয়ের ইকুয়েশন কিভাবে বার করে, যে টি ইকুয়াল টু যার যার উপর ডিপেন্ড করে প্রত্যেকটা লিখে তার উপর এক্স ওয়াই জেড চারটা পাঁচটা যতগুলি থাকবে প্রত্যেকটার উপর আমরা এক্স ওয়াই জেড তারপর যে কে এল এম এন যাই থাকবে আমরা এটা দিয়ে দেব। এই ইকুয়েশন এক্সপ্রেস করতে গেলে মানে টি কে আমরা এক্সপ্রেশন বার করতে গেলে এখন শুধু কাজ হবে আমার এক্স ওয়াই এবং জেড এর মান বার করা। এক্স ওয়াই জেড এর মান বার করলেই টি এর যে কারেক্ট মানে যে এক্সপ্রেশনটা সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কি ব্যবহার করব, আমার ডাইমেনশন জানতে লাগবে, রাইট। কার কার ডাইমেনশন দরকার লাগবে আমার এখানে, টাইমের ডাইমেনশন তো আমরা জানি, টাইমের ডাইমেনশন কি হয় টি, রাইট। আচ্ছা কে তো এখানে আমরা কনস্ট্যান্ট নিলাম, আর এর ডাইমেনশন কি হয়, আর তো হচ্ছে কি রেডিয়াস, তার মানে এটা ডাইমেনশন হচ্ছে এল, রেডিয়াস একটা ডিসটেন্স, ঠিক আছে, ডিসটেন্সের ডাইমেনশন হয় এল। তারপর হচ্ছে রো, রো বলতে ঘনত্ব মানে ডেনসিটি, ডেনসিটির ইউনিট কি কেজি পার মিটার কিউব, ডেনসিটির ইউনিট কি কেজি পার মিটার কিউব, মানে উপরে হচ্ছে এম, নিচে মিটার কিউব মানে কি এল কিউব, মানে মিটারের যে ইউনিট এম, আর এল কিউব যদি উপরে যায় এম এল টু দ্য পাওয়ার -3,
ঠিক আছে, তাহলে ডেনসিটির যে ডাইমেনশন হচ্ছে m(l⁻⁻3)। তারপর সারফেস টেনশন ডাইমেনশন। দেখো কিছু কিছু ইউনিট আছে, মানে কিছু কিছু ইউনিট আছে যার ইউনিট দিয়ে মানে একক দিয়ে আমরা তার ডাইমেনশনটা বার করতে পারি। আবার অনেক সময় হয় কি ফর্মুলা দিয়েও ডাইমেনশনটা বার করতে পারি। যেরকম দেখো সারফেস টেনশন আমরা কি জানি, ফোর্স পার লেংথ, মানে প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা লাগে তাকে আমরা সারফেস টেনশন বলি। তাহলে S ইকুয়াল টু F/L। এবার F এর যে ডাইমেনশন অ্যানালাইসিস এটা তো আমরা খুব ভালো করে জানি, m কি m এ ফোর্স ইকুয়াল টু কি m এ না, বর ইনটু ত্বরণ, ঠিক আছে, তো বর ইনটু ত্বরণ বাই L, রাইট। এবার m এর ডাইমেনশন কি, m এর ডাইমেনশন মানে মাস, মাসের ডাইমেনশন তো m, আর a কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটারের জন্য আছে L, আর পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ারটার নিচে পার সেকেন্ড স্কয়ার, তার জন্য t⁻⁻², এটা হচ্ছে আমার ফোর্সের একক। আর দেখো নিচে আবার আছে কত L, তার আলটিমেটলি যে S এর যে ডাইমেনশনটা পাবো সেটা হয়ে যাবে m, L তো L কাটা যাবে, তাহলে এখানে হয়ে যাবে t⁻²। তাহলে S এর ডাইমেনশনটা কি পেলাম আমরা, m t⁻²। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করছি, যদি তোমার কোনো কারণে ভুলে যাও এমন একটা ইকুয়েশন আসলো সেটার ডাইমেনশন তোমার মনে নেই, যাতে করে তোমরা বার করতে পারো। ইকুয়েশন জানো সেটা দিয়ে বার হয়, যেমন এটা আমরা ফর্মুলা দিয়ে করেছি, এটা আমরা ইউনিটটা জানি এটা দিয়ে করেছি, এইভাবে ডাইমেনশন বার করে করতে পারো। ঠিক আছে, এটা আমরা এখন নেক্সট যেটা হবে এই যে বিষয়টা, ঠিক আছে, এখানে আমরা আর রো এবং এস এর যে ডাইমেনশন সেটা বসে দিব। এখানে কত আছে, টি এর ডাইমেনশন কি হবে, টি, আর তো কিছু নেই, তাহলে এম এর উপর হয়ে যাবে 0, এল এর উপর হয়ে যাবে 0, কিছু নেই তার জন্য আমরা 0, কিছু 0 দিলাম মানে কি এটা 1, কিছু না দরকার আছে তার জন্য লিখলাম। এখানে আছে কে, আর দেখো আর এর ডাইমেনশন কি এল, এল এর উপর আছে এক্স। তারপর রো, রো এর ডাইমেনশন কি আমরা বের করেছি m l⁻³ হোল টু দ্য পাওয়ার কত আছে এখানে y ইনটু s, s এর ডাইমেনশন কি m t⁻² হোল টু দ্য পাওয়ার কত হবে z। ঠিক আছে, দেখো আর এর জায়গায় আর এর ডাইমেনশন লিখলাম, রো এর জায়গায় রো এর ডাইমেনশন, s এর জায়গায় s এর ডাইমেনশন, রাইট। এইবার এখানে আমরা আরেকটু সিম্পলিফাই যদি করি টি m0l0 ইকুয়াল টু, মানে আমরা এটা লিখলাম কি জানো তো, টি এর সাথে তো কিছু নেই যার জন্য আমরা m0l0 লিখে দিলাম, কারণ এটাকে আমরা কম্পেয়ার করে x এবং y এর মান বার করব। কে, ঠিক আছে, এখানে কে ইনটু l টু দ্য পাওয়ার, এখানে কত আছে x, আর এখানে কত আছে l টু দ্য পাওয়ার -3y, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাব l টু দ্য পাওয়ার x - 3y ইনটু এখানে l টা লিখলাম m, m এর উপর এখানে আছে y, m এর উপর এখানে আছে z, তাহলে এখানে পেয়ে যাব m টু দ্য পাওয়ার y প্লাস z, সূচকের ফর্মুলা আমরা লাগাচ্ছি m টু দ্য পাওয়ার y ইনটু m টু দ্য পাওয়ার z, m টু দ্য পাওয়ার y প্লাস z ইনটু এখানে কত আর কি আছে t, t টু দ্য পাওয়ার এত কিছু নেই -2z, রাইট। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এবার দেখো এদিকে টি এর উপর কিছু নাই মানে কত 1, আর এখানে টি এর উপর কত -2z। এবার এই সাইড আর এই সাইড যদি আমরা কম্পেয়ার করি, এই -2z = 1 লিখতে পারবো, মানে -2z = কত লিখতে পারবো 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব z এর ভ্যালু -1/2। ঠিক আছে, z এর ভ্যালু কত পেলাম আমরা -1/2। ঠিক আছে, তারপর এখানে m এর উপর কত আছে 0, আর m এর উপর এখানে কত আছে y প্লাস z, তাহলে এখানে আমরা লিখতে পারি y প্লাস z ইকুয়াল টু 0, y প্লাস z ইকুয়াল টু 0, তাহলে এখানে y প্লাস z এর ভ্যালু কত বেরিয়েছে -1/2, -1/2 যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে +1/2, তাহলে y ইকুয়াল টু কত হলো আমার, y ইকুয়াল টু কত হবে
মাইনাসের 1/2 এই সাইডে গেলে প্লাসের 1/2। বুঝতে পারলাম? জেড এর ভ্যালু বার করলাম, ওয়াই এর ভ্যালু বার করলাম। তারপর আমরা এখন আরেকটা লাস্ট যেটা আছে যে এল এর উপর এখানে x মাইনাস 3y আছে, ঠিক আছে, আর এখানে এল এর উপর আছে 0, তাহলে x মাইনাস 3y ইকুয়াল টু কত হবে? 0, রাইট? এবার দেখো y এর মানটা কত? প্লাসের 1/2, এখানে আছে 3, তাহলে x মাইনাসের 3/2 হয়ে যাবে। y এর ভ্যালু যদি 1/2 বসাই তাহলে মাইনাসের 3/2 যদি ওই সাইডে চলে যায় প্লাসের হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত পেলাম? প্লাসের 3/2, রাইট? আমাদের কোশ্চেনের শুরুতেই বলেছিলাম যে আমাদের টার্গেট কি? এক্স ওয়াই জেড, যার যার উপর ডিপেন্ড করে সেটা দিয়ে একটা ইকুয়েশন লিখলাম। এবার এক্স ওয়াই এর জেড এর মানটা বার করলে পেয়ে যাবো আমরা যে এক্সপ্রেশন সেটা। তাহলে এখানে আমরা বসিয়ে দিই এখন যে টি ইকুয়াল টু কত হবে? কে ইন্টু আর এর উপর এক্স, এক্স এর মান কত? 3/2 ইন্টু রো এর উপর কত আছে? ওয়াই, ওয়াই এর মান কত? প্লাসের 1/2, ঠিক আছে? এবং s এর উপর আছে z, z এর ভ্যালু কত? মাইনাসের 1/2, তাহলে s ইকুয়াল টু মাইনাসের 1/2। দেখো t ইকুয়াল টু কে তো কনস্ট্যান্ট, সবগুলির উপর দেখো হাফ হাফ অর্ধেক অর্ধেক আছে, ঠিক আছে? মানে এবার এখানে আছে মাইনাসের 1/2, এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে তোমরা সুবিধা হবে বুঝতে, আমরা একটু ইজি করে লিখছি। r টু দি পাওয়ার 3 ইনটু 1/2 লিখতে পারবো, ইনটু রো টু দি পাওয়ার 1/2, আর s টা কি হয়ে যাবে? নিচে চলে আসবে কারণ এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে 1/2, ঠিক আছে? দেখো 3/2 কে 3 ইনটু 1/2 লিখতে পারবে, কিন্তু 1/2 আছে, এখানে 1/2 মাইনাস আছে, নিচে চলে আসলো। তাহলে t ইকুয়াল টু কত হবে? k ইনটু রুট আন্ডার সবগুলি হাফের জন্য এটা লিখতে পারবো, এখান থেকে গেল r কিউব ইনটু রো ডিভাইডেড বাই s, ঠিক আছে? টাইম পিরিয়ড ইজ এক্সপ্রেশন কোথায় আছে? এটা r কিউব রো বাই s, এটা অপশন সি হচ্ছে এখানে আমার কারেক্ট, ঠিক আছে? তো দেখো আমরা ডিটেইলসে এই কোশ্চেনটা আসছে কোন ইয়ারে? 2018 এ। চলো এবার আমরা দেখি নেক্সট কোশ্চেন কি দেওয়া হচ্ছে। দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা ফর ইম্পালস, খুবই ইজি। ইম্পালসের জন্য তোমাকে ডাইমেনশন বার করতে বলেছে, রাইট? ইম্পালস তোমাকে বুঝতে হবে তার ইকুয়েশন। ইম্পালস ইকুয়াল টু হোয়াট? ইম্পালস ইকুয়াল টু হোয়াট? কি জানি? ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইনটু স্মল টাইম, ফোর্স ইনটু স্মল টাইম মানে এফ ইনটু ডেল্টা টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ঠিক আছে? ইম্পালসের যে ফর্মুলাটা এটা হয় বল ইনটু সময়, বল ইনটু সময়। আর এটা খুবই ইজি। দেখো ফোর্সের ডাইমেনশন কি? ফোর্স ইকুয়াল টু কি জানি আমরা? এম ইনটু এ, ঠিক আছে? আর ডেল্টা টি মানে তো টাইম, টাইম ইনটু টাইমই ধরলাম আমরা, টি নিলাম। এবার বরের ডাইমেনশন কি? মানে এফ এর একটা ফর্মুলা লিখলাম, ডাইমেনশন না সরি, এফ এর ফর্মুলা কি? এফ ইকুয়াল টু এম এ, তো এফ যেখানে আছে সেখানে আমরা এম এ লিখতে পারি, ডেল্টা টি এর জায়গায় আমরা টি লিখলাম। এবার এম এর কি ডাইমেনশন কি? এম নাকি? ইনটু এর ডাইমেনশন কি? এল ইনটু টি টু দ্য পাওয়ার মাইনাস এর 2 মানে মিটার পার সেকেন্ড স্কয়ার, ইনটু এখানে টি থাকলো টি। তাহলে এটা যদি আমরা 1 নাই মানে 1 আছে, এটার সাথে অ্যাড হয়ে গেলে -1 হয়ে যাবে। আলটিমেটলি যে ইকুয়েশন পাবো এম এল টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে আমার ইম্পালসের কি ডাইমেনশন। ইম্পালসের ডাইমেনশন কোথায়? তাহলে কোনটা হবে অ্যানসার? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যানসার। প্রত্যেকটা কোশ্চেনের জন্য বলছি, প্রথমে দাঁড় করাও ভিডিওটা, দাঁড় করিয়ে নিজে ট্রাই করো। যদি না হয় আমার ভিডিওটা দেখে, যদি হয় আনসারটা মিলিয়ে নাও তোমার কোশ্চেনের সাথে, আনসারটা ঠিক আছে কিনা। আর এই কোশ্চেনটা দেখো 2019 এ এসেছে। আবার বলছি কোশ্চেন রিপিট হবে না, বাট কোশ্চেনের মধ্যে যে কনসেপ্ট, ডিফিকাল্টি লেভেল সেম টু সেম থাকবে, ঠিক আছে? কনসেপ্ট তোমাদের রিপিট হয় কিন্তু কোশ্চেন রিপিট হয় না। চলো এবার দেখি আমরা নেক্সট কোশ্চেন কি বলেছে। The density of the material of a cube estimated by measuring its mass
ডেনসিটি কি করেছে এস্টিমেট করা হয় কিভাবে, মাস এন্ড লেংথ মেজার করে অফ ওয়ান অফ ইটস সাইডের লেংথ মেজার করে এবং মাস মেজার করলে আমরা কি বার করতে পারি, ডেনসিটি, রাইট। আমরা তো জানি যে রো ইকুয়াল টু কেজি পার মিটার কিউব, মানে লেংথ আর তার ভর দুইটা যদি জেনে যায় তাহলে আমরা ডেনসিটি বার করতে পারি। এটা তো কোশ্চেনে বললো, আর কিছু না। if the maximum error in the measurement of mass and length, বলেছে মাসের মধ্যে এবং লেংথের মধ্যে যে এরর সেটা হচ্ছে 0.3% আর 0.2%, রাইট। তাহলে আমি এই যে এরর দিয়েছে এটার জন্য আমরা এরকম লিখতে পারি ডেল্টা এম বাই এম ইন্টু 100 ইকুয়াল টু কত, 0.3, এবং ডেল্টা এল দেখো পার্সেন্টেজ এরর দিয়েছে, লেংথের পার্সেন্টেজ এরর 0.2, মাসের পার্সেন্টেজ এরর 0.3, তাহলে লেংথের ডেল্টা এল বাই এল ইন্টু 100 কত দিয়েছে, 0.2। যে কোনো কিছুর পার্সেন্টেজ এররটা বার করার যে সিস্টেম, সাপোজ ধরো তোমাকে বলেছে এক্স এর পার্সেন্টেজ এরর কত, এক্স এর পার্সেন্টেজ এরর হচ্ছে ডেল্টা এক্স বাই x into 100, মনে রাখবে, কনসেপ্ট মনে রাখবে, x by x delta x by x into 100, this is percentage error of x। এখানে বলেছে মাসের পার্সেন্টেজ এরর 0.3, মানে ডেল্টা m by m into 100 equal to 0.3, এটা হইছে মাসের পার্সেন্টেজ এরর। ডেল্টা l by l into 100 লেংথের পার্সেন্টেজ এরর এটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0.2। কনসেপ্ট ভুলে গেলে মনে হয়ে যাবে আজকের ক্লাসে, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব, ইজি টু ইজি ওয়ে। কারো যদি বোরিং লাগে কি করবে, ভিডিওটাকে 2x করে দাও, ঠিক আছে, 2x করে দেখো ইজিলি, আর যদি পারো শুধু সলিউশনটা দেখে নাও নিজে প্র্যাকটিস করে। বুঝলাম? তাহলে মাসের পার্সেন্টেজ এরর, লেংথের পার্সেন্টেজ এরর দিয়ে দিয়েছে। বলেছে রো এর পার্সেন্টেজ এরর কত, দেখো রো এর যে ডাইমেনশন অ্যানালাইসিস কি, রো ইকুয়াল টু আমরা জানি কি মিটার মাস ইনটু মাস পার এল কিউব, মিটার কিউব, ঠিক আছে, এম বাই এল কিউব, বা এটা আমরা ইউনিট দিয়ে যদি লিখি এরকম লিখতে পারি যে কেজি পার মিটার কিউব, এরকম লিখতে পারি, ঠিক আছে। চলো একটা ছোট্ট বিষয়, এই সলিউশনটা আগে করার আগে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো কোন একটা ইকুয়েশন আছে, ধরো x ইকুয়াল টু a স্কয়ার b কিউব বাই c টু দ্য পাওয়ার 4, রাইট। এবার আমাকে যদি বলে যে x এর পার্সেন্টেজ এরর কত, বা x এর পার্সেন্টেজ এররের ইকুয়েশনটা কত, মনে রাখবে এটা কিভাবে করে। দেখো এটা করে ডেল্টা x বাই x ইন্টু 100, কি ডেল্টা x বাই x ইন্টু 100 কি, এটা হচ্ছে x এর পার্সেন্টেজ এরর। আমার ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলেছে পার্সেন্টেজ এরর কি হবে, তাহলে মনে রাখবে ডেল্টা x বাই x ইন্টু 100, এটা হবে এর যে উপরে যে 2 আছে 2টা সামনে চলে আসবে ইনটু ডেল্টা a বাই a ইনটু 100। মানে আমি বলছি দেখো এটার পার্সেন্টেজ এরর বার করতে বলেছে, তো তাহলে এর পার্সেন্টেজ এরর কি বার করব, এর পার্সেন্টেজ এরর কত, ডেল্টা a বাই a ইনটু 100 ইনটু এখানে যেহেতু পাওয়ার আছে 2টা গুণ হয়ে যাচ্ছে, রাইট, প্লাস প্লাস হবে। এবার এখানে b এর উপর কত আছে 3 ইনটু b এর পার্সেন্টেজ এরর কত, ডেল্টা b বাই b ইনটু 100, সবগুলি প্লাস হবে, নিচে আছে সেটাও প্লাস হবে, মনে রাখবে কথাগুলি। 4 ইনটু ডেল্টা c বাই c ইনটু 100। দেখো এটা কি c এর পার্সেন্টেজ এরর, এটা কি b এর পার্সেন্টেজ এরর, এটা কি a এর পার্সেন্টেজ এরর, যে পাওয়ারগুলি আছে পাওয়ারগুলি দিয়ে সবগুলিকে মাল্টিপ্লাই করে দিয়েছি। এটা হচ্ছে ডেল্টা x বাই x এর পার্সেন্টেজ এররের ফর্মুলা, মনে থাকবে। এটাই ভাবে করে এইভাবেই বার করতে লাগবে,
এটা মনে রাখতে লাগবে। এবার দেখো আমরা প্রবলেমে চলে আসি। এখানে কি আছে, মাস, ঠিক আছে, মাসের পার্সেন্টেজ এরর। আচ্ছা, আমারও কি বলেছে ডেনসিটির পার্সেন্টেজ এরর কত, ম্যাক্সিমাম এরর এস্টিমেটেড ডেনসিটি, ঠিক আছে। তাহলে ডেনসিটির পার্সেন্টেজ এরর কি হয়ে যাবে, ডেল রো বাই ডি রো বাই রো ইনটু 100। এটাই তো পার্সেন্টেজ এরর। যেহেতু এই কোশ্চেনটা আছে তাহলে আমরা কি লিখতে পারবো, ডেল এম বাই এম ইনটু 100, ঠিক আছে, প্লাস এখানে 3 আছে, 3টা সামনে চলে আসবে, আর হয়ে যাবে কি, 3টা যদি সামনে চলে আসে, ডেল এল বাই এল ইনটু 100, ঠিক আছে। আমরা আগে এই কোশ্চেনটা দেখলাম, এখানে রো এর যে পার্সেন্টেজ এরর, আচ্ছা এখানে আমরা ডি লিখে নিয়েছি, তো সেটাকে আমরা একটু মুছে দিই, কোনো অসুবিধা নেই, একই কথা, ডেল রো বাই ডেল, ঠিক আছে। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। কিভাবে করে ইকুয়েশন থাকলে আমরা আগে দেখলাম, এর উপরে তো 1 আছে, যার জন্য কিছু আমরা মাল্টিপ্লাই করি ডেল এম বাই এম ইনটু 100। যেহেতু এল এর উপর 3 আছে, 3টা সামনে আসলাম, ডেল এল বাই এল ইনটু 100 লিখে নিলাম। এবার কি হয়ে যাবে, এটা কি পার্সেন্টেজ এরর অফ এম, পার্সেন্টেজ এরর অফ এম কত, 0.3 দেওয়া, প্লাস 3 ইনটু পার্সেন্টেজ এরর অফ লেংথ কত, 0.2 দেওয়া, 0.2। এটা যদি ক্যালকুলেট করি তাহলে आंसर দেখো 0.2 ইনটু 3 করলে 0.6 আর 0.3 তাহলে কত হয়ে যাবে, 0.9 হয়ে যাবে এটার आंसर। 0.9% কোথায় আছে, অপশন সি হচ্ছে এটার কারেক্ট, ঠিক আছে। দেখো এবার নেক্সট কোশ্চেনটা দেখো তো পারো কিনা, চলো দেখে নি আবার। চলো এই কোশ্চেনটা এসছে 2022 তে, কততে এসছে, 2022 এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। দেখো একটু আগে জাস্ট কনসেপ্টটা বুঝিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে নিজে করো, তারপর আমার সলিউশন দেখো। এখানে তোমাকে the percentage error in the measurement of a b c d, a b c d প্রত্যেকটা পার্সেন্টেজ এরর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে a এর পার্সেন্টেজ এরর কত দেওয়া, 4%, b এর পার্সেন্টেজ এরর কত দেওয়া আছে, 2%, c এর পার্সেন্টেজ এরর 3% and d এর পার্সেন্টেজ এরর হচ্ছে 1%, রাইট। এ বি সি ডি এর পার্সেন্টেজ এরর দেওয়া, তোমাকে বলেছে জেড এর পার্সেন্টেজ এরর, দ্য রিলেটিভ এরর ইন জেড, জেড এর পার্সেন্টেজ এরর কত হবে সেটা বার করতে বলেছে। দেখো এ এর পার্সেন্টেজ এরর দেওয়া মানে কি, যে ডেল্টা এ বাই এ ইনটু 100 এর মান কত দেওয়া দিয়ে দিয়েছে 4। বি এর পার্সেন্টেজ এরর এটা মানে কি, ডেল্টা বি বাই বি ইনটু 100 ইকুয়াল টু 2। সি এর পার্সেন্টেজ এরর এত মানে কি, তা সি ডেল্টা সি বাই সি ইনটু 100 এর মান দেওয়া কত 3। ডি এর পার্সেন্টেজ 1 মানে ডেল্টা ডি বাই ডি ইনটু 100 এর ভ্যালু কত দেওয়া 1, ঠিক আছে। এটা আমরা জানি, একটা দুইটা তিনটা চারটা সবগুলো আমরা তো জানলাম, যদি পার্সেন্টেজ এরর থাকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। চলো এবার দেখো এখানে দেওয়া কত, z ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 4 ইনটু b টু দ্য পাওয়ার 1/3 ডিভাইড c ইনটু d টু দ্য পাওয়ার 3/2। z এর পার্সেন্টেজ এরর কিভাবে লিখবো, ডেল্টা z বাই z ইনটু 100। আবার দেখো রিভিশন হচ্ছে বারবার কিন্তু কোশ্চেনটা, ঠিক আছে। a টু দ্য পাওয়ার 4 আছে, এই a এর পার্সেন্টেজ এরর লিখবো না এখানে, তো 4টা সামনে চলে আসবে, ডেল্টা a বাই a ইনটু 100 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস, আচ্ছা এখানে তো একটু জায়গাটা কম আছে, আমরা নিচে লিখে নিই, ঠিক আছে। এখানে প্লাস দিয়ে লিখে নেব, b এর উপর কত আছে 1/3,
1/3 ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100। যেহেতু 1/3 উপরে আছে 1/3 কে আমরা সামনে নিয়ে আসলাম, রাইট। তার এখানে বি এর পার্সেন্টেজ ডেল্টা বি বাই বি ইন্টু 100, সবগুলো যোগ হয়, সি এর উপর 1 আছে তাহলে ডেল্টা সি বাই সি ইন্টু 100 হয়ে যাবে, প্লাস ডেল্টা ডি এর যে এটা কি হবে 3/2 ইন্টু ডেল্টা ডি বাই ডি ইন্টু 100। ঠিক আছে, রাইট। দেখো এটা আমরা কোশ্চেনে গিভেন যেটা, এটা হচ্ছে সলিউশনটা। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনটা বসিয়ে দিই। দেখো যে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলি বসিয়ে দিই। 4 ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু 100, এটার মান কত 4, প্লাস 1/3 ডেল্টা বি ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু 100 এর মান কত 2, প্লাস ডেল্টা সি বাই সি ইন্টু 100 এর ভ্যালু কত 3, প্লাস 3/2 ইন্টু ডেল্টা বি বাই ডি ইন্টু 100 এর ভ্যালু কত 1, রাইট। এবার আমরা ক্যালকুলেশন করি, 4 4 যা 16 আর 3 তাহলে কত হয়ে যাবে 19। এটা যদি অ্যাড করে দিই হয়ে গেল 19। এখানে থাকবে 2/3 প্লাস এখানে হয়ে যাবে 3/2। এবার এটা যদি আমরা করি এলসিএম সম্পূর্ণটা, এটা হয়ে যাবে 6 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 6 9 54 আর 4 6 6 আর 5 11 প্লাস 3 দিয়ে 2 2 2 যা 4 প্লাস 2 3 3 3 যা 9। এবার যদি দুইটাকে গুণ যোগ করে যে তাহলে হয়ে যাবে 227 ডিভাইডেড বাই 6। দিস ইজ মাই আনসার। তাহলে আনসারটা কত হয়েছিল এখানে 127, এটা আগে ঠিক মার্ক দেওয়া, 127/6% হচ্ছে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝলাম। আর এই কোশ্চেনটা এসছে 2022 তে। দেখো বারবার বলছি কোশ্চেনটা রিপিট না হলে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের পিওয়াইকিউ তে এসছে, আর খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। দেখেছো একই রকম প্রবলেম দুইবার এসছে, একবার ইউনিট জানলে হয়ে গেছে, আবার এই কোশ্চেনটা, দুইটার কথা একই কথা। ঠিক আছে, এই কোশ্চেনটা 2022 তে এসছে। সবগুলি তো করা যায় না, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম, এই কোশ্চেনটা তোমরা নিজে বাড়িতে করো আর কোশ্চেনের আনসারটা কমেন্টে জানাও। ঠিক আছে, তোমরা কতটুকু পরিশ্রম করছো সেটা হতো আমার দেখার বিষয়, আর যার যার আনসারটা সঠিক হবে আমি রাইট চিহ্ন মানে আমার লাভ রিয়েক্ট দিয়ে দিব যার যার প্রত্যেকটা কমেন্টের উপর যারা সঠিক আনসার করবে। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে দেখি কি আছে। বলেছে এখানে যে এখানে কি বলেছে দেখো, the dimension of the universal constant of gravitation g, মানে g এর কি বার করতে বলেছে তোমাকে, ডাইমেনশন, g এর ডাইমেনশন কত এটা বার করতে বলেছে। ঠিক আছে, the dimension of the universal constant of gravitation g এর ডাইমেনশন কত বার করতে বলেছে। এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2016 আর 2017 এ। ঠিক আছে, দেখো এই ফর্মুলাটা আমার জানতে হবে। ফর্মুলাটা কি, দুইটা অবজেক্ট, এই অবজেক্টের ভর m1 আর এই অবজেক্টের ভর m2, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। লটা কি, পৃথিবীর মানে পুরো ইউনিভার্সের মধ্যে একটা দুইটা বস্তু একটা আরেকটাকে আকর্ষণ করে, প্রত্যেকটা বস্তু প্রত্যেকটাকে আকর্ষণ করে, যে আকর্ষণ করে একটা বল, সেই বলের মান হচ্ছে F ইকুয়াল টু g ইন্টু বস্তু দুইটার গুণফল m1 ইন্টু m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এখানে জিটা হচ্ছে কনস্ট্যান্ট, তার ডাইমেনশন বার করতে বলেছে। এই ইকুয়েশনটা মনে আছে কি, মনে থাকলে তো বলো, না মনে থাকলে শিখে নাও। জি এর ডাইমেনশন যেহেতু বার করতে বলেছে তাহলে আমরা জিটাকে এদিকে লিখে নিই। জিটা যদি লিখি তাহলে r স্কয়ার ইন্টু f হয়ে যাবে f ইন্টু r স্কয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে m1 m2। ঠিক আছে, দেখো এখানে f এর ডাইমেনশন আর কতবার বার করব, বারবার করছি, এবার আমরা ডাইরেক্ট বসাবো
L t to the power -2, কিন্তু r তো হচ্ছে লেংথ L স্কয়ার ডিভাইডেড বাই m1 ইনটু m2 মানে m স্কয়ার, ভর ইনটু ভর, ঠিক আছে না? তা ভরের ডাইমেনশন হচ্ছে m, এর m ইনটু m করলে m স্কয়ার হয়ে যাবে। এবার এটা মাইনাস, এখানে 2 আছে এখানে 1 আছে, যদি এটা উপরে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে m টু দ্য পাওয়ার 1 - 2 কত হবে? মাইনাস এর 1। l এর উপর এখানে স্কয়ার আছে এখানে 1, তাহলে l কিউব হয়ে যাবে। আর এখানে আছে t টু দ্য পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন। তো এখানে কোনটা হবে आंसर? m1 l কিউব টু দ্য, এটা হয়ে যাবে আমার রাইট आंसर। ঠিক আছে, অপশন বি। দেখো লাস্ট এই কোশ্চেনটা তোমাদের লাস্ট। আচ্ছা, এখানে এই কোশ্চেনটার মধ্যে এখানে একটা ভুল আছে, এই বাইসাপ এডিটর এমনি আমার থেকে পাগল করার লেগে। দেখো x ইকুয়াল টু কত আছে? at প্লাস b2, না এটা হয়ে যাবে, আমি কোশ্চেনটা ঠিক করে দিয়েছি। x ইকুয়াল টু হবে at প্লাস bt স্কয়ার, ঠিক আছে? x ইকুয়াল টু হবে at প্লাস bt স্কয়ার। বলেছে x হচ্ছে মিটার এন্ড t হচ্ছে আওয়ার, তাহলে b এর ইউনিট কত? দেন ইউনিট অফ b উইল বি, b এর ইউনিট তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, যেটা তোমাদের খুব দরকার। কনসেপ্টটা কি সবসময় মনে রাখবে, একটা ইকুয়েশনের যে রুল, একটা ইকুয়েশনের যে রুল, সেই রুল অনুসারে এর ইউনিট এবং এটার ইউনিট এবং এটার ইউনিট সেম হতে হয়, তাহলে একটা ইকুয়েশনকে আমরা কারেক্ট ধরি। কোন সময় একটা ইকুয়েশন কারেক্ট হয়? যখন ইকুয়েশনের মানে ইকুয়ালিটির এই সাইডের ইউনিট এবং এই সাইডের প্রত্যেকটা টার্মের ইউনিট, এখানে যদি আরো টার্ম থাকতো প্রত্যেকটা ইউনিট সেম হতে হবে। যদি ইউনিট সেম হয় ইকুয়েশনটা কারেক্ট। যেহেতু এখানে ইকুয়েশনটা দেওয়া, তার মানে ইকুয়েশনটা কারেক্ট, তার মানে তার প্রত্যেকটার ইউনিট কি হবে? সেম হবে। এই সম্পূর্ণটার ইউনিট এবং এর ইউনিট এটাও আমার সেম, মানে এটা আমরা বুঝাচ্ছি যদি এটার ইউনিট মিটার হয় এটার ইউনিট মিটার, এটার ইউনিটও মিটার। বুঝাতে পারলাম? এটা হচ্ছে ইকুয়েশন। যদি এরকম থাকতো সাপোজ x প্লাস y ইকুয়াল টু at, এরকম থাকতো, তাহলে এখানেও সেম, এই x এর ইউনিট, y এর ইউনিট এবং at এর ইউনিট সেম হতে হবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্ম। আর এটাও আমরা জানি কোনো দুইটা টার্ম তখনই আমরা অ্যাড করে লিখতে পারি যখন তাদের ইউনিট সেম হয়, রাইট? যেহেতু এখানে অ্যাড করে লেখা আছে সুতরাং তাদের ইউনিটও সেম, তাহলে এর ইউনিট এর ইউনিটও সেম হবে। এখানে যেহেতু এ এর ব্যাপারে কিছু বলেনি, ঠিক আছে, সেখানে শুধু বলেছে বি এর ইউনিট বার করতে, বলেছে টি এর ইউনিট কি, বলেছে এক্স এর ইউনিট কি, এক্স এর হচ্ছে মিটার, টি এর হচ্ছে আওয়ার, আর বলেছে বি এর। তাহলে আমরা এটা লিখতে পারবো যে ইউনিট অফ এক্স এর ইউনিট আর ইউনিট অফ বিটি স্কয়ার, এই দুইটার ইউনিট কি হবে? সেম টু সেম হবে, কারণ যেহেতু ইকুয়েশনটা দেওয়া, আর আমরা জানি ইকুয়েশনটা যেহেতু দেওয়া মানে এটা রাইট, এটা রাইট হলে প্রত্যেকটার ইউনিট সেম হয়। এবার দেখো ইউনিট অফ এক্স, ইউনিট অফ এক্স এর ইউনিট কত দেওয়া? এক্স এর ইউনিট দেওয়া মিটার, ইকুয়াল টু ইউনিট অফ বিটি স্কয়ার, ঠিক আছে? বি এর ইউনিট কত আমরা বার করতে বলেছে, আর টি এর ইউনিট দেওয়া কত? হাওয়ার, হাওয়ারের স্কয়ার। তাহলে এখানে বি হয়ে যাবে কত? মিটার, হাওয়ারটা নিচে চলে আসলে হাওয়ারের স্কয়ার। তাহলে বি এর ইউনিট কত পেলাম আমরা? মিটার পার হাওয়ার স্কয়ার। কোথায় আছে? এই যে অপশন ডি। দেখো প্রত্যেকটা কোশ্চেন আমরা যে আগে সামনের ক্লাসগুলি করব একই ভাবে করব এবং ইজি ওয়েতে। যারা একটু দুর্বল, যারা সামনে 12 বোর্ড এক্সামের জন্য এন্ট্রান্সের প্রিপারেশন করতে পারোনি, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আর যারা অ্যাডভান্স অনেক কিছু করেছো, ফুললি প্রিপেয়ার, তারা কি করবে? কোশ্চেনটা পোস্ট করে করে করবে এবং নিজেকে একটু রিভাইজ করার টাইম দিলে। তো প্রত্যেকটা বিষয় এভাবেই আমরা করব, সামনের ক্লাসগুলি, সামনের চ্যাপ্টারগুলি প্রত্যেকটা বিষয় আমরা কভার করার চেষ্টা করব। এটাকে তোমরা অ্যাজ এ ক্র্যাশ কোর্স
ইউটিউবে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো আর আজকে এতটুকুই, আজকের জন্য এতটুকু। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি ক্লাসের আপডেট কোন সময় কি হচ্ছে সম্পূর্ণ বিষয়টা জানতে চাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা এই নাম্বারে মেসেজ করতে পারো, তোমাকে অ্যাড করে দেবো গ্রুপে। আর না হয় গ্রুপের যে লিংক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, সেটা আমরা নিচে দিয়ে দিয়েছি কমেন্টে এবং ডেসক্রিপশন, সেখান থেকে তোমরা গ্রুপেও জয়েন করতে পারো। তো চলো আজকের জন্য এতটুকুই। টাটা, জয় হিন্দ।